এই সংকটটা দীর্ঘদিন থেকেই চলছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, কিন্তু গতকাল বা পরশু গভীর রাতের থেকে ইসরায়েল ইরানের উপরে ব্যাপক হামলা চালিয়েছে। তাদের সেনাবাহিনী থেকে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা, 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। পাল্টা ইরানের দিক থেকেও পাল্টা হামলার চেষ্টা চলছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, বা কিভাবে আপনি এটাই করেন, আপনার মূল্যায়ন? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না বলেই আশা করি, কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পৃথিবী যে কী অবস্থা হবে সেটা অকল্পনীয়, এবং সেটা প্রতিরোধ করা দরকার। তবে ইরানের ওপরে যে আক্রমণটা চলছে, এইটা ঠিক ওই ফিলিস্তিনের উপরে যে আক্রমণ ওই রকমেরই আক্রমণ, এবং এইটা করছে ইসরায়েলের যে জায়নবাদীরা। ইসরায়েলেও অনেক মানুষ আছেন যারা এর বিরুদ্ধে, যারা এর প্রতিবাদ করেন, কিন্তু তারা ক্ষমতায় নেই বা তাদের কণ্ঠস্বর শোনা যায় না। তো যারা ক্ষমতায় আছে তারা জায়নবাদী, এবং এইটাই হচ্ছে সবচাইতে মর্মান্তিক ঘটনা, যে যে ইহুদিরা হিটলারের দ্বারা ওইভাবে নির্যাতিত হয়েছে, তাদের পুড়িয়ে মারা হয়েছে, সেই ইহুদি রাষ্ট্রেরই এখন ইরানে একই কাজ করছে যে কাজ হিটলার করেছিল তার দেশে। এবং এই কাজটা, এটা মূল সমস্যাটা হচ্ছে, এইটা হচ্ছে একটা জাতীয়তাবাদীর যে একটা চরম রূপ, সেই চরম রূপের এটা প্রকাশ আমরা দেখছি। এবং ট্রাম্প যেরকমভাবে করছে তার অভিবাসনের এই প্রশ্নে, এবং লোককে বের করে দিচ্ছে দেশ থেকে, তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বিদেশি নেবে না, এইগুলো সবই হচ্ছে একটা জাতীয়তাবাদী প্রবণতার চরম রূপ, এবং ইসরায়েল রাষ্ট্র ওইটাকেই দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে সেটা হচ্ছে যে বিশ্ব জনমত বলে এখন আর কিছু নেই, দেখা যাচ্ছে জাতিসংঘ ভূমিকা নিতেই হবে, কেননা অন্য কোনো প্রতিষ্ঠান আর নিতে পারছে না। তো জাতিসংঘের ভূমিকাটা এখানে অনেক গুরুত্বপূর্ণ হবে। আর বিশ্ব থেকে মানুষের যে কণ্ঠস্বর, সেইটা ওঠা উচিত, কিন্তু সেইটা প্রভাবিত করতে পারবে না। যেটা এখন আমরা একটা আশা করব যে ইসরায়েলের ভেতর থেকেই যে একটা বিরোধিতা আছে, সেই বিরোধিতা যাতে শক্তিশালী হয়, এটা আমরা আশা করব। এবং সেখানে যারা সেই বিবেকবান এবং বুদ্ধিমান মানুষ আছেন, তারা এই প্রতিবাদটা করবেন, এবং তারা এই একটা সংযত করবে, এটাকে আমরা আশা করব। তবে তৃতীয়বার বিশ্বযুদ্ধ হবে বলে আমি মনে করি না, কিন্তু এই রকম ঘটনা ঘটতে থাকবে বা পারস্পরিক ঘটতে থাকবে, মানুষ উন্নতি থাকবে। তো মূল সমস্যাটা, আবার আমি যাব যে কথাটা আগে বলছিলাম, যে মূল সমস্যাটা হচ্ছে যে পুঁজিবাদ এখন ফ্যাসিবাদী রূপ নিয়েছে, এবং ফ্যাসিবাদ যেভাবে নিষ্ঠুরভাবে মানুষকে দমন করে, মানুষের অধিকার হরণ করে, এবং কতিপয় মানুষের শাসন প্রতিষ্ঠা করে। মূল সমস্যাটা হচ্ছে যে মালিকানা কার হাতে, এবং এইখানে মালিকানাটা হচ্ছে অল্প কয়েকজনের হাতে, বাকি মানুষগুলো বঞ্চিত। ওই অল্প কয়েকজন মানুষই সব কিছু সিদ্ধান্ত নেয়, এবং তারাই এই যে তাদের ক্ষমতাকে সুরক্ষিত করার জন্য তারা এই ধরনের যুদ্ধ, বর্ণবাদ, সেই নারী নির্যাতন এবং মাদকের ব্যবসাও কিন্তু একটা খুব ভয়ঙ্কর বিষয়। আর যেটা ঘটছে এই পুঁজিবাদী সংকটের বড় যে একটা দিক, সেই দিকটা তো হচ্ছে যে জলবায়ু পরিবর্তন, যে প্রকৃতির ওপরে যে নিষ্পেষণ চলছে, প্রকৃতিকে যেভাবে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, আবার বজ্রগুলো প্রকৃতির ক্ষেত্রে নিক্ষেপ করা হচ্ছে, প্রকৃতি থেকেই নিচ্ছে, এবং সেগুলো বর্জ্য করে আবার প্রকৃতির ওপরে নদীতে, খোলা জায়গায় সেগুলো ফেলছে। ফলে পৃথিবীটাকে মনুষ্য বসবাসের জন্য অনুপযোগী করে তোলা হচ্ছে, পুঁজিবাদ করছে। সমস্ত সংগ্রামটা এখন শুধু পুঁজিবাদ বিরোধী নয়, পুঁজিবাদ বিরোধিতা যথেষ্ট নয়,
এটা হচ্ছে যে এখন একটা ধারণা তৈরি হয়েছে যে পুঁজিবাদ বিরোধিতা করতে হবে, নতুন ব্যবস্থা, বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে, যে সেই ব্যবস্থাটা হচ্ছে সামাজিক মালিকানার, সেই ব্যবস্থাটাকে আমরা বলি সমাজতান্ত্রিক। তো এখন ওই সমাজতান্ত্রিক ধারণাটা আন্দোলনটাকেই ফেরত আনা দরকার বিশ্বব্যাপী। এখন দেখুন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন লেনিন বিপ্লবের ঘটাচ্ছেন, তখন হিটলার ওই তার নাৎসি বাহিনী গঠন করছে এবং নাৎসিদের যে অত্যাচার, যে নৃশংসতা, সেইগুলো দেখাচ্ছে। এবং তাদের প্রধান শত্রু, এই পুঁজিবাদীদের প্রধান শত্রু কিন্তু সমাজতন্ত্রীরা। মানে এই ভাগটা দেখতে হবে পৃথিবী জুড়ে, যে পুঁজিবাদ আর সমাজতন্ত্র, এটা পুঁজিবাদ এখন সমাজতন্ত্রীদেরকেই সবসময় প্রধান শত্রু মনে করে, এখনও প্রধান শত্রু মনে করছে, এবং সেই জায়গাটাকে সে উঠতে দিচ্ছে না, সমাজতান্ত্রিক আন্দোলনটাকে গড়ে তুলতে দিচ্ছে না। পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সমাজতান্ত্রিক আন্দোলনের উপরে এবং সামাজিক মালিকানা প্রতিষ্ঠার উপরে। তা না হলে এই শাসকরা তাদের নিজেদের স্বার্থে এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে তারা এইগুলো ঘটাতে থাকবে, মানুষ মারা যাবে কিন্তু মানুষের মুক্তি আসবে না।